10ই জুলাই নির্বাচন হয়ে গিয়েছে রাজ্যের চারটি বিধানসভায় উপনির্বাচন। তার মধ্যে মানিকতলা বিধানসভা এক অন্যতম, কারণ এই বিধানসভাতেই ছিলেন সাধন পাণ্ডে। 2022 সালে তিনি প্রয়াত হয়েছেন। দীর্ঘ 2 বছর উপনির্বাচন হয়নি আইনি জটিলতার জন্য। তবে 10ই জুলাই উপনির্বাচন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি বসে রয়েছি, আমার সঙ্গে রয়েছে তৃণমূল প্রার্থী। এই যে নির্বাচন হয়ে গিয়েছে সে বিষয়ে আপনি কতটা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী? কারণ 2024 লোকসভা নির্বাচনে কিন্তু মানিকতলাতে তৃণমূল লিড রয়েছে। এবার উৎসাহটা মানুষের অনেকটা বেশি, কারণ 2.5 বছর তারা 2022, তারপর দেখে নিন এতটা দিন, 22 অগস্ট সাধনবাবুর শেষ তার ডিপার্টমেন্ট করেন। তো তারপরে তিনি ছিলেন, কিন্তু তিনি ডিপার্টমেন্টে যাবার অবস্থায় ছিলেন না। তো এই এত কটা দিন একটা বিধায়ক শূন্য একটা এত বড় বৃহত্তর এরিয়া, মানিকতলার কনস্টিটুয়েন্সি ছোট তো নয়, তো সেইখানে মানুষ প্রচণ্ডভাবে উদ্বেগে ছিল যে আমরা অভিভাবকহীন হয়ে আছি, আমাদের ভালো মন্দ দেখবার মানুষটা চলে গেছে, এরকম একটা ধারণা ছিল। শ্রেয়া যথেষ্ট সাপোর্ট দিয়ে সেই সময় আমার সেই দুর্বিষহ সময়টা অনেকটাই সংগঠনটাকে ধরে রেখেছে বা কিছু করেছে, কিন্তু মানুষ একটা হাহাকার, তারা পরিষেবা পাচ্ছে না, এমএলএ ফান্ড ফিরে যাচ্ছে। সেই জন্য তার চাতক পাখি যেমন জলের জন্য করে, এখানকার মানুষ তেমনি নির্বাচনটাকে ভীষণভাবে চেয়েছিল, এটা তাদের কাঙ্ক্ষিত ছিল বেশি। তো সেই কারণে যখন নির্বাচন ঘোষণা হলো অনেক কিছু হবার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, আর তখন দেখা গেল যে মানুষ তারা একদম যেন চাইছেন যে ভোটটা হোক, নির্বাচনটা হোক, আমরা একটা সঠিক দিশা পাই, আমাদের পরিষেবাগুলো এমএলএ ফান্ড থেকে যেরকম হয় সেগুলো হোক, এইরকম। তা কাজেই আত্মবিশ্বাসী তো ডেফিনেটলি, যেখানে আপনি এতদিন কাটিয়েছেন, 9টা ইলেকশন দেখেছেন, সুদীপদার ইলেকশনে রিসেন্ট গেছে, কাউন্সিলরদের ইলেকশন হয়েছে, সব কিছুতেই আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। তো সেই জন্য আমাদের রেগুলার কাজের বেসিসে, প্রতিদিনের কাজের বেসিসে আমরা নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী, কারণ এলাকা আমাদের নতুন নয়, মানুষজনগুলো পরিবারগত হিসাবে প্রত্যেকে চেনা, তাদের নাম আমরা প্রতিটা কর্মীর নাম জানি, তাদের বাড়ির অবস্থা জানি, ম্যাক্সিমাম বাড়ির অবস্থা জানি। কাজেই চেনা জায়গায় তো অসুবিধে হবার কথা না। যে কাজগুলো বাকি রয়েছে, সাধারণ মানুষের কোনো অসমাপ্ত কাজ রয়েছে, সেই কাজগুলোই নাকি নতুন কোনো পরিকল্পনা রয়েছে এই 2 বছরের জন্য? দেখুন, এই সদ্য তো লড়াইটা করলাম, আমাকে সিলেক্টেড হতে দিন, মাথার মধ্যে তারপরে আমি চক আউট করবো কোন কোন কাজ প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে, কারণ সময় এই টার্মসের সময় অত্যন্ত কম। কাজেই আপনাকে দেখতে হবে কোনটাতে মানুষের সুবিধে এবং অসুবিধা কোনটাতে বেশি, যে ওয়ার্ডে যেটার সুবিধা করে দিলে সেটাতে আগে নজর দেব, আর যে ওয়ার্ডে আপনার অন্য কিছু কাজ আছে, সে গঠনমূলক কাজ, সব ওয়ার্ডের চাহিদা একরকম নয়, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম, তো সেই দিকে নজর দিতে হবে, কোনটা এগোনো আছে, কোনটার ফাইলটা একটু চাপা পড়ে গেছে। একটা বিরাট ব্রিজ হবার কথা ছিল, যে ব্রিজ আমাদের উল্টোডাঙ্গা থেকে পোস্তায় নিয়ে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছিলেন বাজেট অধিবেশনে, সেই ফাইলটা কোথায়, তার কি অবস্থা, স্ট্যাটাস কি। এটার সাথে সাথে যে সমস্ত বাড়িঘর সাধনবাবু করতে করতে সই করে দিয়ে গেছেন, সেইগুলোর ব্যাপারে সব কিছুই প্রায় হয়ে রয়েছে। নিশ্চিতভাবে যেগুলো হাফ ডান হয়ে রয়েছে সেগুলো করা, নতুন কাজ তারপরে হবে প্রায়োরিটি বেসিসে। আমার সঙ্গে রয়েছেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে ম্যাম। সাধন পাণ্ডে এবং শক্তি পাণ্ডের কন্যা। অবশ্যই, যদি মা বিধায়ক হয়ে যান, আপনি যেভাবে লড়াইটা চালিয়ে গিয়েছেন সেইভাবে কতটা পাশে থাকবেন? দেখুন, 3 বছর আমি কাজ করেছি এবং একটি মন্ত্রীর, আমার বাবার যে বৃহত্তর পরিবার, তার সংগঠন, 3 বছর একজন মানুষ যে কোমায় চলে গেছে, মন্ত্রী তার দফতর, সে অসুস্থ হওয়ার 1 মাস পর চলে গেছে, এখানে সেই অফিস এই বিগত লাস্ট 3 বছর কাজ করে গেছে, আমাদের অফিস 3 বছর কাজ করেছে, এবং মানুষের হাহাকারটা এই জন্যই শুনতে পাওয়া যায়নি, কারণ আমাদের পার্শ্ববর্তী
যা দরকার এমএলএ ফান্ড ছাড়া আমি মানুষকে প্রোভাইড করেছি। আমি আমাদের পার্শ্ববর্তী এমএলএ আছে বিবেক গুপ্তা, যেখানে এমএলএর সই লেগেছে আমাকে বিবেক গুপ্তা যথেষ্ট হেল্প করেছে। আমি তার কাছে চিঠি পাঠিয়েছি, সে সই করে দিয়েছে। কিছুদিন পর আমি কনভেনার হলাম, আমাকে একটা পার্টির তরফ থেকে স্ট্যাম্প দেওয়া হলো। সের যে কোনো সুখ সুবিধা, কষ্ট, দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা তারা এখানে এই অফিসে মানে এই বাড়িতে সাধন পাণ্ডে বেঁচে থাকার সময় যে টাইমিংটায় আসতেন, আমি বলছি যে তার সেই টাইমটা অতিক্রম করে রাত্রি 12টা, 1টা, 2টো অবধি আমার অফিস বিগত 3 বছর ধরে সকাল 10টা থেকে রাত্রির প্রায় 12টা অবধি অক্লান্ত পরিশ্রম করেছে যারা স্টাফ ছিল। কারণ বাবার কোনো স্টাফকে আমরা ছাড়িনি, তারা আমাদের এখানে ঠিক যেভাবে একটি মন্ত্রী পরিষেবা দেয়, যা দেয় শুধু সইটা বাদে আমরা যথেষ্ট বিধানসভার জন্য করেছি এবং মানুষ আনন্দিত। আপনি দেখবেন যে কোনো জায়গায়, কিছু জায়গায় জল ঘিরে যদি আপনি দেখেন এখানে যে প্রকল্পগুলো ছোট ছোট করে মানুষের এবং মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, যেটা বিধায়ক শূন্য মানিকতলা, আমি কাউন্সিলরদের সাহায্য নিয়ে আমরা সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপনি বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, কোথাও যদি দুয়ারে সরকার মিস হয়ে গিয়ে থাকে, লোকে না পেয়ে থাকে, তারা আমাদের এখানে এসছে। হসপিটালে ইমার্জেন্সি বলুন, সব জায়গায় আমাদের অফিস অলমোস্ট 15 আওয়ার্স ডে কাজ করেছে। 2021-এ প্রতিপক্ষ ছিল সেই কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী, তখন বাবা ছিলেন প্রার্থী তৃণমূলে, আজ মা প্রার্থী, সেই প্রতিপক্ষ কিন্তু আবার কল্যাণ চৌবে। তাই লড়াইটা সহজ ছিল নাকি কঠিন ছিল? লড়াইটা খুবই সহজ ছিল, তার কারণ উনি বোধহয় একটা অন্য চ্যানেলে বলেছেন যে উনি এই লড়াইটার জন্যে অনেক প্রস্তুত ছিলেন এবং উনি এবার অনেক সফট দেখলাম। প্রচারেও উনি কোনো পাবলিসিটিও করেননি। আগের বার 2021-এ দেখছিলাম বড় বড় ব্যানার, বড় বড় মিছিল, অনেক বড় বড় সব কিছু। এবার দেখলাম কয়েকটা পোস্টার লাগিয়েছেন। উনি বেসিক্যালি এই ইলেকশনটা করবার আগেই উনি জানতেন যে ওনাকে তৃণমূলের কাছে রিকোয়েস্ট করতে হবে, সেটা উনি করেছেন। প্রার্থী করতেই পারে। উনি একটা চ্যানেলে কালকে বলেছেন যে যদি আমাকে শ্রেয়া পাণ্ডের কাছে গিয়ে ভোট চাইতে হয়, আমি ওনার কাছেও ভোট উনি চাইতেই পারেন। কিন্তু উনি জানেন, উনি অবগত এবং উনি লোককে বলেছেন যে এখানে আমি কাজ করেছি, সেটা উনি জানেন। এবং আমার মনে হয় না যে ওনার জন্য এই লড়াইটা একেবারেই সহজ ছিল। ওনার জন্য এই লড়াইটা খুবই ডিফিকাল্ট ছিল। কারণ মানিকতলা বিধানসভায় 2021-এ 16ই জুলাই থেকে নিয়ে 11 তারিখ 12 তারিখ আনঅফিশিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে। সেই 11ই জুলাই 2021 থেকে নিয়ে 2024 11ই জুন অবধি কোনো খামতি বা কোনো গ্যাপ বা কোনো ব্রেক ছিল। আপনার কাছে আসি, নির্বাচনের আগের দিন কুণাল ঘোষ বনাম একটা কল্যাণ চৌবে একটা দ্বন্দ্ব চলে এসেছিল। ফোন করেছে, কেউ বিজেপিতে জয়েন করতে চাইছে, আবার সে বলছে না আমি সে তৃণমূলে ফিরতে মানে জয়েন করতে চাইছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখবেন? কারণ হচ্ছে নির্বাচনের আগের দিন এরকম একটা ঘটনা ঘটেছে। নির্বাচনের আগের দিন আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম, আমি পুরো ভিডিওটা দেখিনি, তবে ভিডিও সারাংশ আমি শুনেছি। এরকম হতেই পারে, মানুষ বিভিন্ন টোপ দিয়ে পরীক্ষা করে আপনার মনের সেই সময়কার স্ট্যাটাসটা কী। তো আমার মনে হয় না কুণাল একজন অভিজ্ঞ এবং প্রখ্যাত সাংবাদিকদের মধ্যে অন্যতম, আমাদের দলের মুখপাত্রও ছিলেন। স্পোক্সপারসন হিসাবে তিনি যেটা বলেছেন নিশ্চিতভাবে সেটাকে বিশ্বাস করা যেতে পারে। কারণ কুণাল এরকম ধরনের অন্যায় প্রস্তাবের কাছে নতি স্বীকার করবেন এমনটা আমি মনে করি না। মানুষ দিতে পারেন, অনেকে সেলেবল হয় না, এমন নয় যে মানুষ সবসময় তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু কুণালের ক্ষেত্রে যে রেসপন্সিবল আচরণ আমি দেখেছি, আমার মনে হয় না যে সে এই ধরনের কোনো প্রস্তাবকে আদৌ আমল দেবে। কালকে নির্বাচনে দেখা গেছে যে মানিকতলায় ভুয়ো ভোটের একটা অভিযোগ এসেছে এবং সেই ভুয়ো ভোটার নিজেও স্বীকার করেছে। সেখানে বিরোধীরা বারে বারে অভিযোগ তুলছে যে একমাত্র বাংলাতেই নির্বাচন হলে এরকম সন্ত্রাসের ঘটনা ঘটে, দেশে আরও 9টা বিধানসভাতে উপনির্বাচন হলো। হ্যাঁ, দেখুন 277টা আমাদের এখানে পার্ট, তো তার মধ্যে কোন একটা অংশে কে
কার একটা মেলেনি, উনি কি দেখাতে পারবেন আমার প্রতিটা পার্টে এরকম? প্রতিবাদ কোথায়? সেন্ট্রাল ফোর্স ছিল, তাদের অ্যাকশন কোথায়? কেউ ফাঁকে ফোঁকরে ঢুকে অতি উৎসাহী হয়ে কিছু করবে, সব দায়িত্ব তো নেওয়া যায় না। সেখানে নিশ্চয়ই সেই ভুয়ো লোক কাকে দিতে এসছে, আমাদেরই দিতে এসছে না অন্য কাউকে দিতে এসছে, ধরা পড়ে আমাদের নাম বলছে, সেটাও দেখতে হবে। এগুলো তো প্রত্যাশিত নয় আমার এলাকায়, কারণ আমাদের এলাকায় আমাদের প্রয়োজন পড়ে না। যে পরিমাণ কাজের ধারা আমরা আমাদের ক্ষমতা মতো বজায় রাখার চেষ্টা করেছি, তাতে আমাদের সত্যি কথা বলতে এইসব ভাবাটা আমাদের পক্ষে উচিতও নয়, আর আমরা করার পক্ষেও নই। এবার কেউ কোথাও কি একটা আড্ডা, সেটা নিয়ে ডেফিনেটলি তারা যদি নিজের এটা ডকুমেন্টস শো করতে না পারে, তাহলে তাদের নিশ্চয়ই রেস্ট্রিক্ট করা উচিত। কিন্তু সেগুলো বিচ্ছিন্ন ঘটনা ডেফিনেটলি, কারণ আরও বহু পার্ট ছিল, কোথাও কোনো অভিযোগ কিন্তু ওঠেনি। প্রিসাইডিং অফিসাররা সুন্দর সহযোগিতা করেছেন, সেন্ট্রাল ফোর্সও তাদের দায়িত্ব পালন করেছেন, আমাদের রাজ্য পুলিশ যথেষ্ট সহযোগিতা। আমাদের এখানে স্মুথ ভোটিংটাই বেশি হয়েছে। ডেফিনেটলি একটা জায়গায় একটুখানি গণ্ডগোল কালকে হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এত বড় একটা ভোট চলছে এতদিন বাদে, ছেলেরাও ফুঁসছে, এর আগে ওনারও ওপর ফুঁসছে যে এই মানুষটার জন্য 2.5 বছর আমাদের গরিব পরিবারগুলো পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। তারা একটু আস্ফালন করবে না, কি হয় নাকি এটা প্রত্যাশিত। আর কি মনে হয়, বাকি তো আরও 3টে আসনে নির্বাচন হয়েছে, সেই 3টেতে কি জোড়াফুল ফুটছে আবার? জোড়াফুল ফোটা উচিত। মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রী 2021-এর নির্বাচনে কিন্তু 3টে আসনে বিজেপি জিতেছিল, তারা দলবদল করে আসে, এবং আবার কিন্তু 2024-এ দেখা যাচ্ছে লোকসভা নিরিখে সেই 3টি আসনে কিন্তু মানে বিধানসভা আসনগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে। তাই নির্বাচনে এখন মাননীয় মুখ্যমন্ত্রী এবার খুব সিলেক্টিভ হয়েছেন প্রার্থী নির্বাচনে। আমি বাচ্চা মেয়েটাকে মিট করেছি, যে মধুপর্ণাকে মিট করেছি তৃণমূল ভবনে, ইয়াং এনার্জেটিক মেয়ে, ঠাকুর পরিবারের মেয়ে। তো নিশ্চয়ই সে অনেক আশা উদ্দীপনা দিয়ে ফ্রেশ এনার্জি দিয়ে সে কাজ করবার অ্যাকসেপ্টেন্স দেখাবে। বাকি দুজন যারা আছেন তারাও যথেষ্ট ওখানে পরিচিত মুখ, আশা করাই যায়। দেখুন, প্রার্থীর অ্যাকসেপ্টেন্স একটা বড় কথা বিধানসভা। আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইমেজ সুন্দর রয়েছে, তার শতাধিক প্রকল্প রয়েছে, সব প্রকল্পগুলো কতটা সেই অঞ্চলে বাস্তবায়িত হয়েছে তার উপর নির্ভর করবে। মহিলাদের একটা বৃহত্তর অংশ লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত অর্থমূল্যের জন্য সাড়া দেবে। যেভাবে সাড়া দিয়ে আমরা 29 সিটস আমরা পেয়েছি, সাড়া দেবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাকে বলেছেন যে সত্যি ওদের কাছে গিয়ে বলো যে তুমি নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সমর্থন চাইছি। এবং এই কথা ম্যাজিকের মতো কাজ করেছে, তারা ভিজুয়ালাইজ করেছে মুখ্যমন্ত্রী হাত জোর করে তাদের ভোট প্রার্থনা করছে, এবং তখনই শতাধিক মহিলা বলেছেন আমরা দেব, আমরা আছি। আবারও বলছি, এবারও মহিলাদের বৃহত্তর অংশ আমাদের দলকে ভোট দেবে। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন শক্তি পাণ্ডে এবং সাধন পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। ধন্যবাদ।